ওপালিকে যে ফাঁসিয়েছে দারোগা বাবু। সবার সামনে হাত দিয়ে বুঝিয়ে দিল গঙ্গা। যা দেখে অবাক অর্জুন এবং সবাই। হ্যাপি এভার 70 দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতে আমরা দেখতে পাবো থানার ভিতরে তখন টান টান উত্তেজনা। ঠিক সেই সময় গঙ্গা ফিরে এসে থানায়। গঙ্গাকে দেখে মেঘনাথের মুখের রং তো পুরাই ফ্যাকাশে হয়ে যায়, কারণ কিছুক্ষণ আগেও সে নিশ্চিত ছিল গঙ্গা থানার বাইরে গিয়ে এমন কিছু করেছে যে সে প্রমাণ কিছু না কিছু অবশ্যই হাতে পেয়ে গিয়েছে। গঙ্গা তখন বলে, কি হলো, আপনি এখানে কেন এসেছেন, থানায় কেন এসেছেন? তখন রূপালী বলে, আর বলো না গঙ্গা, তোমাকে খুঁজতে এসে ছোটদাবাই না পুরো থানায় একদম তোলপাড় করে দিয়েছে। গঙ্গা তখন মেঘনাথের দিকে তাকিয়ে বলে, আপনি আর আমাকে কি শাস্তি দিতে চান? আমি তো জেলেই আছি, আমি সাজা ভোগ করছি, তাহলে এত রাতে সবাইকে বিরক্ত করার কারণ কি ছিল? আপনি কি ভেবেছিলেন আমি পালিয়ে গিয়েছি? সম্মেলন তখন পরিস্থিতি সামলাতে গিয়ে বলে, আসলে মিস্টার চ্যাটার্জি নাকি আপনাকে রাস্তায় দেখেছে, তাই উনি চিন্তা করে এখানে চলে এসেছিলেন। কিন্তু তখনই মেঘনাথের চোখ পরে গঙ্গার পায়ের দিকে। গঙ্গার পায়ে কাদা, মুখে গাম, আর সেই দৃশ্য দেখে তো মেঘনাথ মনে মনে বলে ওঠে, গঙ্গা দেবী, তুমি কাকে বোকা বানাচ্ছ? আমি কি এতটাই নির্বোধ? তুমি কোথায় গিয়েছিলে সেটা আমি বুঝতে পারছি না, কিন্তু প্রমাণ নেই, তাই এখন কিছু বলতে পারছি না। পরিস্থিতি নিজের বিরুদ্ধে যেতে পারে বুঝেই মেঘনাথ বিষয়টা একদম ঘুরিয়ে দেয়। সে গঙ্গাকে পুরানো অভিযোগের কথা মনে করিয়ে দিয়ে বলে, আগেও তুমি দুটো ছোট বাচ্চাকে দিয়ে মিথ্যে বয়ানও দেওয়ার চেষ্টা করেছিলে। পুলিশ বাড়ির বউ হয়ে যদি এমন কাজ করো, তাহলে আমরা কিভাবে সমাজের সামনে মাথা উঁচু করে দাঁড়াবো? কথাগুলো বলে সে নাটকীয়ভাবে জানিয়ে দেয় ভুল বোঝাবুঝি হয়েছে, তাই সে চলে যাচ্ছে। মেঘনাথ চলে যেতে রূপালী গঙ্গাকে বলে, তুমি কোথায় গিয়েছিলে? আমাকেও তো কিছু বলনি। গঙ্গা তখন বলে, অনেক বড় ঘটনাই ঘটে গিয়েছে দিদিভাই, তুমি তখন ঘুমাচ্ছিলে তাই তোমাকে বলিনি দিদিভাই। কিন্তু একটা কথা মাথা থেকে সরছে না, দারোগা বাবু এত কিছু জানলো কিভাবে? তারপর বলতে থাকে, আমার মনে হচ্ছে প্রবীর, মানিক, চিরু এদের মাথার উপর আরো কেউ আছে। তোমার বিরুদ্ধে অনেক বড় একটা ষড়যন্ত্র হয়েছে। অন্যদিকে মেঘনাথ বাড়ি ফিরে আসে। চুপি চুপি দরজা খুলে ভিতরে ঢুকে সে স্বস্তি নিঃশ্বাস ফেলে। পরে যাক, সবাই ঘুমিয়ে পড়েছে। কিন্তু পরের মুহূর্তে লাইট জ্বলতেই সে থমকে দাঁড়ায়। সোফায় বসে আছে অর্জুন। অর্জুন ঠান্ডা গলায় ডাকে মেঘনাথকে। মেঘনাথ অবাক হয়ে বলে, তুই এখনো ঘুমাসনি? অর্জুন উঠে দাঁড়ায়, বলছে, এই প্রশ্নটা তো আমারও করার কথা, এত রাতে তুই কোথা থেকে আসছিস? মেঘনাথ হেসে বিষয়টা উড়িয়ে দিতে চায়। মেঘনাথ তখন বলতে থাকে, আমি পুলিশ অফিসার, রাতে কত কাজ থাকে জানিস তো। তখন অর্জুন সরাসরি প্রশ্ন ছুড়ে দেয়, থানায় কি করতে গিয়েছিলি? প্রশ্নটা শুনে মেঘনাথ তো পুরোই কেঁপে উঠে, বলে, তুই জানলি কিভাবে? অর্জুন তখন উত্তর দেয়, সমীরণ আমাকে ফোন করেছিল, তুই নাকি সেখানে গিয়ে খুব হইচই করেছিস, তোর সন্দেহ হয়েছিল গঙ্গা লকআপে নেই। মেঘনাথ বুঝে যায় এখন খুব সাবধানে কথা বলতে হবে। সে মিথ্যা গল্প সাজাতে থাকে। ডিপার্টমেন্টে সবাই জানে গঙ্গা জেলে আছে, খবর ছড়িয়ে পড়েছে, তাই সন্দেহ হয়েছিল, আমি শুধু নিশ্চিত হতে গিয়েছিলাম। কিন্তু অর্জুন আরো গভীরভাবে প্রশ্ন করতে থাকে, গঙ্গার পিছনে কি তুই ইনফর্মার লাগিয়েছিস? না হলে খবর পেলে কিভাবে? মেঘনাথ বলে, আগেই তো গঙ্গা একবার পুলিশ ভ্যান থেকে পালিয়েছিল, তাই নজরদারি ছিল, ওদের সন্দেহ হয়েছিল, তাই আমি জানিয়েছি। তারপর নাটকীয়ভাবে যোগ করে, আমি তোকে ভাই ভাবি বলেই চিন্তা করছি, গঙ্গা পালালে না বদনামটা তোরই হবে। অর্জুন ঠোঁটের কোণে একটা হালকা হাসি বলে, ঠিক আছে, তুই যা বলছিস আমি সেটাই বিশ্বাস করলাম। তখন মেঘনাথ উপরে চলে গেলে অর্জুনের মনে সন্দেহটা আরোই বাড়তে থাকে। সে একা একা বলতে থাকে, মেঘনাথ, তোর কাছে খবরটা এত দ্রুত কিভাবে হলো? যে গঙ্গাকে তুই এক ফোঁটাও সহ্য করতে পারিস না, সে গঙ্গাকে নিয়ে তো এত চিন্তা, তোকে আমি না আগের মতো বিশ্বাস করতে পারছি না। এরপর অর্জুন নিজের ঘরে গিয়ে সেই ফোনটা বের করে, যে ফোনটা গঙ্গা তাকে দিয়েছিল। সে মন দিয়ে সে ভিডিও দেখতে শুরু করে। অন্যদিকে মেঘনাথের অস্থিরতা বাড়তেই থাকে। সে অর্জুনের ঘরে জানালার কাছে গিয়ে উকি দেয়, আর তখনই দেখে অর্জুন কানে হেডফোন লাগিয়ে মন দিয়ে কিছু দেখছে, আর ফোনটা অর্জুনের নিজের নয়। মেঘনাথের চোখ যা দেখে বড় হয়ে যায়। সে তাড়াতাড়ি ফোনটার ছবি তুলে নেয়। তার মানে গঙ্গা অর্জুনের সঙ্গে দেখা করেছিল, আর ওই ফোনে রয়েছে সেই প্রমাণ, যেটা কাল আদালতে পেশ করা হবে। মুহূর্তের মধ্যে নতুন পরিকল্পনা করে ফেলে মেঘনাথ। সে তমালকে ফোন করে বলে, কোচি পকেটমারে খুঁজে আছে, ওকে বল ভালো টাকা পাবে, একটা কাজ করতে হবে। ফোন রেখে মেঘনাথ ঠোঁটে শয়তানি হাসি ফুটে ওঠে, বলে, অর্জুন চ্যাটার্জি, কাল তুমি যাতে এই প্রমাণ আদালতে জমা দিতে না পারো
তার ব্যবস্থা আমি করেই ফেলেছি। এরপর পরদিন সকালে আমরা দেখতে পাবো আদালতের বাইরে অপেক্ষা করছে সেই পকেটমার। তমাল তাকে বলে একটু পরে অর্জুন স্যার আসবে, ওনার পকেটে একটা ফোন থাকবে, সেই ফোনটাই তোমাকে চুরি করতে হবে। দূরে দাঁড়িয়ে সবকিছু নজর রাখছে মেঘনাথ। তার চোখে মুখে একটা আত্মবিশ্বাস রয়েছে, কারণ সে জানে অর্জুন এত গুরুত্বপূর্ণ প্রমাণ কাউকে বিশ্বাস করে দিবে না, ফোনটা তার কাছেই রাখবে। ঠিক তখনই আদালতের সামনে পৌঁছে যায় নবরণবাবু আর ললি। ললি উদ্বিগ্ন গলায় বলে, আজ কি দাদাভাই ওপালিকে ছাড়িয়ে আনতে যাবে? নবরণবাবু বলে, অর্জুন নাকি গুরুত্বপূর্ণ ভিডিও প্রমাণ পেয়েছে, যদি সেটা সত্যি হয় তাহলে আজ অনেক কিছু বদলে যেতে পারে। আর ঠিক সেই মুহূর্তে দূর থেকে আদালতের দিকে হেঁটে আসতে দেখা যায় অর্জুনকে। সে জানে না কয়েক কদম দূরে দাঁড়িয়ে আছে তার জন্য পাতা এক ভয়ঙ্কর ফাঁদ, কারণ তার বিশ্বাস ছিল গঙ্গার দেওয়া সেই ভিডিও প্রমাণ অর্জুন নিজের কাছে রাখবে। আর সেই প্রমাণ যদি আদালতে পৌঁছানোর আগে গায়েব করে দেওয়া যায় তাহলে উপালিকে আর কেউ বাঁচাতে পারবে না। কিন্তু মেঘনাথ তো জানতো না ভাগ্য সবসময় এক পক্ষের হয়ে থাকে না। আদালতের বাইরে তখন প্রচণ্ড ভিড়, আইনজীবী, পুলিশ, মামলার সাক্ষী সবাই নিজেদের কাজে ব্যস্ত। সেই সুযোগটাই কাজে লাগায় তমালের আনা সে পকেটমার। সে হাতে কিছু কাগজপত্র নিয়ে দৌড়ে এসে ইচ্ছে করে অর্জুনের গায়ে ধাক্কা মারে, করে অর্জুনের কাছ থেকে সব কাগজ মাটিতে পড়ে যায়। অর্জুন তখন নিচু হয়ে বলে, দাদা আমি খেয়াল করিনি। পকেটমার নির্ভয় সাজার অভিনয় করতে থাকে। আর ঠিক সেই সময় সবার অগোচরে সে অর্জুনের পকেট থেকে ফোনটা বের করে নেয়। এদিকে দূরে দাঁড়িয়ে থেকে মেঘনাথ তো শয়তানি হাসতে থাকে। সে মনে মনে বলে, খেলা শেষ অর্জুন চ্যাটার্জি, এবার দেখবো আদালতে দাঁড়িয়ে তুমি কি প্রমাণ দাও। এদিকে কিছু বুঝতে না পেরে অর্জুন আদালতের ভিতরে ঢুকে পড়ে। নবরণ বাবু এগিয়ে এসে বলে, অর্জুন ভিডিওটা এনেছে তো? ললি উদ্বিগ্ন হয়ে তাকিয়ে থাকে তার দিকে। অর্জুন তখন বলে, হ্যাঁ সব ব্যবস্থা করা আছে। তার এই আত্মবিশ্বাস দেখে নবরণ বাবু একটু অবাক হয়ে যায়। অন্যদিকে আদালতের বাইরে নিজন এক জায়গায় গিয়ে পকেটমার ফোনটা মেঘনাথের হাতে তুলে দেয়। মেঘনাথ দ্রুত ফোনটা অন করার চেষ্টা করে, কিন্তু ফোন খুলতে তার মুখের হাসি না মিলিয়ে যায়, কারণ ফোনের ভিতরে কোনো ভিডিও নেই। সে বারবার ফোন ঘেটে দেখতে থাকে, কোনো প্রমাণ নেই, কোনো ফুটেজ নেই, কিচ্ছু নেই। রাগে ফেটে পড়ে চিৎকার করে ওঠে, অসম্ভব, তাহলে প্রমাণটা গেল কোথায়? তমল তখন হতভম্ব হয়ে বলে, আমি তো নিজের চোখে দেখেছি অর্জুন এই ফোনটা বারবার ব্যবহার করেছিল। মেঘনাথ তখন দাঁতে দাঁত চেপে বলে, তার মানে অর্জুন আগে বুঝে গিয়েছিল কেউ ওকে সন্দেহ করছে, কেউ ওর পিছনে লেগেছে। ঠিক তখনই আদালতের ভিতরে শুনানি শুরু হয়ে যায়। উপালিকে কাঠগড়ায় দাঁড় করানো হয়। সবার চোখে তখন একটাই প্রশ্ন, আজ কি সত্যিটা প্রকাশ পাবে? বিচারক অর্জুনের দিকে তাকিয়ে বলে, মিস্টার চ্যাটার্জি, আপনার কাছে নতুন কোনো প্রমাণ আছে? পুরো আদালত নিস্তব্ধ হয়ে যায়। মেঘনাথ তড়িঘড়ি করে আদালতের ভিতরে ঢুকে পড়ে, তার চোখে শুধু অর্জুনের দিকে। অর্জুন ধীরে ধীরে উঠে দাঁড়ায়, তারপর বলে, জি মাননীয় বিচারক, আমার কাছে এমন একটি ভিডিও প্রমাণ আছে যা এই মামলার মোড় ঘুরিয়ে দিতে পারে। কথাটা শুনে মেঘনাথের বুক ধরফর করে কাঁপতে থাকে। সে অবিশ্বাসের দৃষ্টিতে তাকিয়ে থাকে। তারপর অর্জুন নিজের কোটের ভিতর থেকে আরেকটি ডিভাইস বের করে। সেটা দেখে মেঘনাথের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সে বুঝতে পারে যে ফোন চুরি করা হয়েছে সেটা ছিল শুধু একটু চাল। সে বুঝতে পারে যে ফোন চুরি হয়েছে সেটা ছিল শুধু একটা চাল, আসল প্রমাণ অন্য জায়গায় নিরাপদেই ছিল। অর্জুন তখন বলে, আমি জানতাম এই প্রমাণ নষ্ট করার চেষ্টা হতে পারে, তাই আগে থেকে বিকল্প ব্যবস্থা করে রেখেছিলাম। ললি তখন আনন্দে কেঁদে ফেলে। নবরণবাবুর মুখ ও স্বস্তির ছাপ ফুটে ওঠে। অন্যদিকে মেঘনাথের মুখে তো ঘাম ঝরতে থাকে, কারণ সে বুঝে গিয়েছে একবার যদি এই ভিডিও সবার সামনে চলতে থাকে তাহলে শুধু উপালি নির্দোষ প্রমাণ হবে না, তার সাথে নিজের মুখোশটাও খুলে যাবে। বিচারকের নির্দেশে ভিডিওটা চালানো হয়। ভিডিওটা ধীরে ধীরে উঠে আসতে থাকে, সেই সমস্ত ঘটনা যা এতদিন আড়ালে ছিল। আদালতের ভেতরে উপস্থিত সবাই দেখে তো হতবাক হয়ে যায়, একে অপরের দিকে তাকাতে শুরু করে। উপালির চোখ বেয়ে তখন জল পড়তে থাকে। সে বিশ্বাসই করতে পারছিল না এতদিন পর অবশেষে কেউ তার জন্য লড়েছে। গঙ্গার কথাগুলো তখন অর্জুনের মনে পড়তে থাকে। দিদিভাইয়ের বিরুদ্ধে অনেক বড় ষড়যন্ত্র হয়েছে, আজ যেন সেই কথারই প্রমাণ মিলতে শুরু করেছে। মেঘনাথ মনে মনে বলে, না না, এটা হতে দেওয়া যাবে না, কোনোভাবেই না। কিন্তু তখন অনেক দেরি হয়ে গিয়েছে, কারণ সত্যি একবার সামনে আসতে শুরু করলে তাকে আর থামিয়ে রাখা যায় না। আর অর্জুনও এবার ঠিক করে ফেলেছে উপালিকে ভাসানোর পিছনে যেই থাকুক না কেন তাকে আইনের হাতে আনতেই হবে। এদিকে আদালত স্থগিত করা হয়। শুনানির সময় কিছুক্ষণের জন্য স্থগিত করা হয়, কিন্তু তার আগে অর্জুনের চোখ গিয়ে পড়ে মেঘনাথের উপর। দুজনের চোখাচোখি হতে যেন নিঃশব্দ শুরু হয় যে নতুন যুদ্ধ।
অর্জুনের চোখ বলছে আমি সত্যিটা জেনেই ছাড়বো। আর মেঘনাথের চোখও স্পষ্ট আতঙ্ক, কারণ এতদিন ধরে যত্ন করে বানানো মিথ্যা সাম্রাজ্যটা ভেঙে পড়তে শুরু করেছে। এখন দেখার বিষয়, আদালত কি উপাধিকে মুক্তি দিবে? মেঘনাথের বিরুদ্ধে কি সত্যি প্রমাণ পাওয়া যাবে? আর অর্জুন যখন পুরো সত্যিটা জানতে পারবে, তখন কি সে নিজের ভাইয়ের মতো বিশ্বাস করা মানুষটার বিরুদ্ধে দাঁড়াতে পারবে? এই সমস্ত প্রশ্নের উত্তর মিলবে আগামী পর্বে। নেক্সট আপডেটটি জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।